হচ্ছে সেই জেল। আর আগে জেলটা দেখো, তারপরে এর ব্যাপারে কিছু কথা বলবো। আচ্ছা, এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না, কারণ একটাই, এখানে এর আগে পরে অনেকবারই বাঘের ওয়ার্ডিং দিয়েছে, আর এখানে বাঘ দেখতেও পাওয়া গেছে। চলো, বেশিরভাগটা চলে এসেছি, আর অল্প একটু রাস্তা রয়েছে। একটা স্টেপ পরেই আমি জল দেখাতে পারবো, এই যে দেখে নিয়েছো হয়তো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল। আমার এই চ্যানেলে দেখতে পাবে বাঙালি ডক্টরদের ডেলি লাইফস্টাইল এবং আমার মোটো ব্লগিং। সেটা দেখতে হলে করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো গাইজ, এখন বাজে 12টা, আর আমি এইমাত্র ক্লিনিক থেকে বাড়িতে এলাম। আমি অবশ্য পেশেন্ট বেগারা না থাকলে মাঝে মধ্যেই এক ট্রিপ মারতেই থাকি বাড়িতে। এই সময় পেশেন্ট একটু কমই আছে, তো বাড়িতে এসেই রান্নাবান্নার গন্ধ নাকে পেয়ে গেছি। অবশ্য নাকটা একটু লম্বাই আছে। চলো দেখা যাক কি রান্নাবান্না হচ্ছে। তো এখন বেজে গেছে 12টা 17, আর আমাদের কিচেনে এখনো কাজবাজ চলছে। এটা রাইস কুকারে রাইস রয়েছে, আর ওদিকে দুটো ভাজাভুজি দেখতে পাচ্ছি, একটা বেগুন ভাজা, একটা কুমড়ো ভাজা। অবশ্য এটাই আমাদের আজকের দুপুরের খাবার। আসলে সকালবেলা আমাদের একটু টুকটাক নাস্তাবানি করা হয়, আর খাবারটা খাওয়া 1টার পরে, কারণ আমরা 1টার পরেই ক্লিনিক বন্ধ করি। বন্ধ করে বাড়িতে এসে খাবার দাবার খাই। তার কারণে আমাদের রান্নাবান্নার টাইমিংটা এটাই। আসলে আমরা মহারাষ্ট্রে এসেছি 25 কি 26 তারিখে, আর আজকের ডেটটা হচ্ছে 4 তারিখ। আর এর ভিতরে আমরা মাছের মার্কেটটা করিনি। আর এটাই বোধহয় আমার লাইফের সব থেকে লম্বা গ্যাপ যাচ্ছে, যে আমি মাছের বাজার না করে এত দিন কাটিয়ে দিলাম। অবশ্য ভিতরে পরে দুটো একটা অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু টাইমের অভাবে আর সেটা হয়নি, কেনা হয়নি। তো আজকে স্পেশাল মাছের জন্যই বেরোচ্ছি মুর্শি। মুর্শি মহারাষ্ট্রের একটা ছোট্ট তালুকা। এখানে একটা ড্যাম রয়েছে প্রচন্ড বড়। মহারাষ্ট্রের হার কোণা থেকে এখানে লোক আসে, টুরিস্ট আসে এটা দেখার জন্য। অবশ্য সেটা বর্ষাকালে, এই সময়টা বেশি ভিড়ভাড় থাকে না, আর যখন একদম খালি তখনই আমি তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্য বর্ষাকালে একটা শুট হবে এই তালাবের, এখানে যে ড্যামটা থাকে তাকে এখানকার ভাষায় তালাব বলা হয়। তো এটার একটা শুট করব আমরা বর্ষাকালে। তো আরো 1 ঘন্টা আমাকে ক্লিনিকে বসতে হবে, তারপরে আমি বেরোবো। একটা 1:30 নাগাদই বেরোবো। তো চলো এখন যাব, একদম ফাঁকা জুকা থাকবে। তো ফাইনালি সেই টাইমটা হয়ে গেছে, এখন আমি মুর্শির দিকে বেরোচ্ছি। এখন বেজে গেছে 1:20, আর আসতে আসতে 4টে কি 5টা বেজে যাবে। তো চলো বেরোনো যাক। চলো, বাইরে আমাদেরই জামা কাপড় শুকাচ্ছে, আর এখানে টারজান আরাম করছে। ওর আরামের টাইম খতম, এখন ওর ডিউটি শুরু। তো সেই বাড়ি থেকে বেরোতে বেরোতে 1:40 বেজে গেল। তো এটা আমার গ্রামের পেট্রোল পাম্প। আর আজকে এটা দেখে আমাদের কোনো লাভ নেই, আজকে টারজান ফুল পেট আছে, ওর পেটে কোনো খিদে নেই। অবশ্য খিদে আমার লেগে গেছে, কারণ আজকে আমি উপোস আছি, সকালবেলা থেকে কিছু খাইনি। 4টের দিকে খাবার দাবার খেয়ে নেব, রাতে আর খাবো না। হাফ টাইম উপোস বলতে পারো আজকে। জায়গাটা দেখো, হ্যাপি লাগবে। এটা দুটো পাশ দিয়ে ফুল গাছটা, কি ফুল গাছ সেটা জানি না, কিন্তু ফুল গাছ। রাস্তাতে ফুল পড়ে রয়েছে প্রচুর পরিমাণে। এই সময়টা অবশ্য মহারাষ্ট্রের সব গাছগুলো শুকিয়ে যায়। এই রাস্তাটা কিছুদিন আগেই বানিয়েছে, 6 মাসও হয়নি, তো এই অবস্থা হয়ে গেছে। আমার এইখান দিয়ে এরকমই হয়, বিশেষ করে এই রোডটা 6 মাস 1 বছরে বানানো হয়, আবার ভেঙে যায়, এটা চলতেই থাকে। এখন অবশ্য রোডটা ভালো পেয়েছি, আর এরকম রোড পেলে 80-90 আরামসে মেনটেন করা যায় স্পিডটা। তো গাইজ, এইমাত্র একটা হাদসা হয়ে যাচ্ছিল। একটা টাটা নেক্সনওয়ালা, যে ওভারটেক করতে গিয়ে আমার সাইডে এসে আমাকেই উড়িয়ে দিয়ে যাওয়ার প্ল্যানিং এ ছিল। তো যাও, আমি ম্যানেজ করে নিয়েছি। কিছু কিছু লোক রয়েছে যারা 4 হুইলারে বসার পরে হাইওয়ে রাস্তাটাকে নিজের বাবার রাস্তা মনে করে। তো যদি কখনো সামনাসামনি এনকাউন্টার হয়ে যায়, সেদিনকে বুঝিয়ে দেব যে রাস্তাটা ওর বাবার নয়।
এদের উপর মারাত্মক রাগ হয়, আমি বলে বোঝাতে পারবো না। যদি তো গাইজ, কথা বলতে বলতে মুর্শি এন্ট্রি হয়ে গেছে আমাদের ফাইনালি। এখন আমাদের যেতে হবে আষ্টি রোডে। আষ্টি রোডেই রয়েছে ড্যামটা। আগে ড্যামে যাব, ড্যাম থেকে কিছু ফুটেজ নেওয়ার পরে মাছের মার্কেট দিয়ে বাড়ি চলে যাব। তো চলো আগে ড্যামটা দেখি। তো গাইজ, এখন আমরা ড্যামটার আশেপাশে চলে এসেছি। আর এই যে টার্নিংটা রয়েছে সামনে, এই টার্নিংটা ঘুরলেই আমরা তালাবের একটা ভিউ দেখতে পাবো। তো গাইজ, এখন আমরা ড্যামটার আশেপাশে চলে এসেছি। এই সামনে যে টার্নিংটা রয়েছে, এই টার্নিংটা ঘুরলেই আমরা তালাবের একটা ভিউ দেখতে পেয়ে যাব। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, বোধ হয় ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমি দেখতে পেয়ে গেছি ড্যামটা। চলো, এখান থেকে ভিউটা কমপ্লিট দেখা যাচ্ছে। এটাই ড্যামটার ওই পাশের যে পাড়টা রয়েছে, সেটা অবশ্য এখান থেকে দেখাই যাচ্ছে না, একদম ধুন্দলা ধুন্দলাসা দেখা যাচ্ছে, ক্লিয়ার ভাবে ওই পাশের পাড়টা দেখা যাচ্ছে না। তো এই যে জায়গাটা দেখছো, এখানে 12 মাসকাল প্রচুর পরিমাণে হাঁস পাখি পড়ে থাকে, কিন্তু আজকে যখন আমরা এসেছি তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে দেখো প্রচুর পরিমাণে পড়ে রয়েছে, ওই যে ব্ল্যাক ব্ল্যাক, দেখো একটা পুরো ঝুন্ড ওখানে পড়ে রয়েছে। আমি মোবাইল দিয়ে একটা ক্যাপচার করব, জুম করে সেটা দেখাবো। তো গাইজ, তালাবে এসেই দেখতে পেয়ে গেলাম একটা হাঁস পাখির ঝুন্ড। এখানে মিনিমাম 150 থেকে 200 পাখি রয়েছে, যেটা এখান থেকে আন্দাজা করাটাও মুশকিল। আমি এখন রিয়েলমি 13 প্রো প্লাসের 6 পয়েন্টে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক বড় একটা ঝুন্ড। তো চলো গাইজ, মেন যে পয়েন্টটা রয়েছে তালাবের, সেইখানে যাওয়া যাক। অবশ্য আমার মুডের 12টা বেজে গেছে। স্কুল থেকে এইমাত্র সম্রাট ফোন করেছিল, ও বলল ওর পেটে ব্যথা করছে, তো নিতে যেতে। তো আমি তো চলে এসেছি এখন মুর্শি। এখান থেকে স্কুল অবধি যাওয়া পসিবল না। আর ওর টিচার বলল 10 থেকে 15 মিনিটে স্কুল ছুটি হয়ে যাচ্ছে, তো এমনিতেই বাড়ি পৌঁছে যাবে। আর বেশি একটা না, অল্প পেট দরদ করছে, মানে পেটে ব্যথা করছে। সকালেও একটু বলেছিল। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মাছ তোলা হয় আর এখান থেকে বিক্রিও করা হয়। তো এটাই আমরা পরে আসছি, আগে মেন যে ভিউটা যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে আসব। এখানে সব সময় 12 মাস কাল এভাবেই জল থাকে। এটা অবশ্য তালাবেরই জল। তো যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো বলবো করে বলা হয়নি, আমি নিজেই ভুলে যাচ্ছিলাম, সামনে একটা জেলখানা রয়েছে। যারা অবশ্য কোনোদিন জেলখানা দেখোনি, তারা আমার এই ভিডিওতে জেলখানাটা দেখতে পাবে। এটাই হচ্ছে সেই জেল। আর আগে জেলটা দেখো, তারপরে এর ব্যাপারে কিছু কথা বলবো। এই যে লাল কালারে যে যারা কাজ করছে এখানে, এটা সবই এই জেলের কয়েদি, কেউ এখানকার নয়। কয়েদিরা এখান বাইরেও আসে আর ভিতরেও থাকে, অনেকটা খোলামেলা বলতে পারো। এখানে যারা কাজ করছে এই জমিতে, এরাও সব এই জেলেরই কয়েদি। এটা এই জেলেরই প্রপার্টি, যার কারণে কয়েদি দিয়ে এখানে কাজ করানো হচ্ছে। আচ্ছা, জেলটা নিয়ে যেটা বলছিলাম, এই জেলটা একটা স্পেশাল জেল। এখানে যেসব কয়েদিদের বড় বড় সাজা হয়, 10, 12, 14 বছরের যে সাজাগুলো হয়, তাদের এখানে এনে রাখা হয়। কারণ কখন রাখা হয়, যখন ওদের সাজা 2 মাস 3 মাস বাকি রয়েছে, তখন ওদেরকে এখানে এনে রাখা হয়। আর ওদেরকে অনেকটা খুলে রাখা হয়। অবশ্য পালানোর প্রচুর পরিমাণে সুযোগ থাকে, কিন্তু এখান থেকে কেউ পালাবে না। কারণ একটাই, ওদের সাজার আর মাত্র 2-3 মাস বাকি। এর ভিতর যদি এখান থেকে পালিয়ে যায়, পরে আবার ধরে নিয়ে আসলে অনেকটা সাজা বেড়ে যাবে, যার কারণে এখান থেকে কেউ পালায় না।
তো গাইজ এই যে ক্যানালটা দেখতে পারছো, এদিকে দেখো সোজা চলে গেছে 100 থেকে 150 কিলোমিটার। আর এই 150 কিলোমিটারের ভেতর যত চাষের জমি রয়েছে তারা সবাই এই ক্যানাল থেকেই জল নেয়। আর এই ক্যানালের জল দিয়েই এই আশেপাশের সব জমিগুলো চাষ হয়। এখান থেকে জল নিতে গেলে অল্প কিছু পেমেন্ট করতে হয় এই ড্যামকে, কিন্তু সেটা এত অল্প পরিমাণে যে চাষিদের কোনো প্রবলেমই হয় না। তো চলো, ক্যানালটা কভার হয়ে গেছে, তো আমরা মেন পয়েন্টের দিকে যাব। আচ্ছা, এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না, কারণ একটাই, এখানে এর আগে পরে অনেকবারই বাঘের ওয়ার্ডিং দিয়েছে আর এখানে বাঘ দেখতেও পাওয়া গেছে। জানি না কোত্থেকে আসে, কিন্তু মাঝে মধ্যেই এখানে বাঘ চলে আসে। এই যে গরুগুলো দেখলে পিছনে, কিছুদিন আগে এখান থেকে বাঘে গরুও খেয়ে গেছে। আর সামনে আমার একটা বন্ধু থাকে, এখান থেকে 50-60 কিলোমিটার দূর, ওখান থেকে তো একটা মানুষই খেয়ে গেছে, যে গরু নিয়ে বেরিয়েছিল গরু চড়াতে, কিন্তু লাস্টে আর বাড়িতেই আসেনি। ওর শুধু পায়ের সাইডটা থেকে গেছিল, বাকি সবই খেয়ে ফেলেছিল। তো এখানে একা একা আসাটাও একটা বড়সড় রিস্কি। একটা কুত্তা দেখেছিলাম, তো ওটাকে দেখেও আমার কেমন যেন মনে হচ্ছিল আর বাঘটাক না চলে আসে। এটা বাঘটাক নয় তো। তো পরে দেখলাম না, সেটা বাঘ নয়, ডগি। জায়গাটায় অবশ্য এখনকার সময় কোনো ভিড় ভাড় বা কিছুই থাকে না তেমন। এই সময়টা এখানে পাবলিক কমই আসে। যারা এই সময় আসে তারা বেশিরভাগই লাভার্স, আর এখানে আসে মা বাবার মান সম্মানের ধজিয়া উড়াতে। চলো, সেটা আমাদের সাবজেক্ট নয়, যেটা আমাদের সাবজেক্ট আমরা সেটাতেই ফোকাস করি। তো মেন পয়েন্টটা এখান থেকে অল্পই রয়ে গেছে, তো চলো মেন পয়েন্টে যাওয়া যাক। এখান থেকে শুরু হয়ে গেল আবার সেই ড্যামের একটা ঝলক। ওখানে তো ক্যানাল দেখিয়েছি, আর এখানে দেখাবো আমি গেটগুলো। এখানে 18 থেকে 19 খানা গেট রয়েছে, যেটা বর্ষাকালে একসঙ্গে খুলে দেওয়া হয়। আর এটা দেখতে একদম সেম টু সেম ফরাক্কা লাগে। তো এখান থেকে আগে দেখে নাও জায়গাটা, তারপরে ব্রিজের মাঝামাঝি গিয়ে দেখাবো। আর আমার মনে হচ্ছে সামনে একটা জুটি দেখা যাচ্ছে, যারা মুখ বেঁধে আছে। হ্যাঁ, ঠিকই আছে, ওই মেয়েটা নামলো গাড়ি থেকে। তো এরকম এই সময়টা ফাঁকা থাকে আর এরা আসে এখানে প্রেম করতে। একটা গেট হালকা করে খোলা আছে এখানে, বাকি সবগুলো বন্ধ। এখান থেকে এইটা কেন করা আছে অবশ্য আমি জানি না, আর আমার কোনো আইডিয়া নেই যে এটা কেন করা এইভাবে। আর যখন থেকে আমি আসছি এখানে, তখন থেকে এরকমটাই করা। তো এই হচ্ছে সেই গেটগুলো, যে প্রতিটা গেট দেখছো, এক একটা গেটে দুটো দুটো করে স্ট্যান্ড লাগানো। তো প্রতিটা গেটকে দুটো করেই গোনা হয়, যার কারণে 18 খানা গেট বলা হয়। আর এটা যখন একসঙ্গে খুলে দেওয়া হয়, তো শুধু জল আর জল। অবশ্য এখানে দাঁড়ালে মাছ দেখা যাবে এখান থেকে। জলটা এতই ক্লিয়ার যে নিচের পাথরগুলো দেখা যাচ্ছে। আর যদি একটু খেয়াল করে দেখো, ক্যামেরাতে কি হচ্ছে জানি না, কিন্তু আমি প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি এখানে। এই ছেলে মেয়ে দুটোকে দেখে ক্যামেরাম্যান হাঁটতে হাঁটতে এখানে এসেছে, আর এসেই ওর বিজনেসটা হয়ে গেল। যা হোক, কিছু অন্তত ফুটেজও পাবে এখান থেকে, ওর কিছু অন্তত বিজনেসটা হয়ে যাবে। ও একটা ফটো 50 টাকা নিত আগে, জানি না এখন কত করে নেয়। তো গাইস, দেখতেই পারছো আমি এখন ড্যামের গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর একটা গেট হালকা করে খোলা রয়েছে যেখান থেকে এই জলটা আসছে। যখন এখানকার এই 18টা গেটই খুলে দেওয়া হয়, তখন এখানকার যা ভিউ হয় সেটা এখানে দাঁড়িয়ে না দেখলে সেটা বলে বোঝানো সম্ভব হবে না। আর আমি যে ব্রিজটার উপর এখন দাঁড়িয়ে রয়েছি, এই 18টা গেট খুলে দেওয়ার পরে এখান থেকে যে পরিমাণে জল পাস হয়, আর এখানে দাঁড়িয়ে সেই ভিউটা দেখা সবার কলিজায় স্বাদ দেবে না বস। তো মাঝে মাঝে এই ব্রিজটার উপরেও জল উঠে যায়। তো
তো সামনে ওই যে পাহাড়ের মতন যেটা দেখতে পারছো, ওটা অবশ্য পাহাড় না, ওটা এই ড্যামেরই একটা পাড়। ওখানে উঠতে হবে, আর ওখানে উঠলেই মেন ভিউটা দেখতে পাবো। তো চলো মেন ভিউটা এনজয় করি আর এখান থেকে বেরোনো যাক। অলরেডি 3:30 বেজে গেছে। চলো, টারজানের ব্যাটারি ডাউন হয়ে গেছে। অনেক সময় আমি গাড়িতে চাবি লাগিয়ে রেখেছিলাম, আর পালচার EN60 যাদের কাছে রয়েছে তারা এই ব্যাপারটায় সাবধান হয়ে যাও। যদি গাড়ির চাবি গাড়িতে লাগিয়ে রাখো, অনেক সময় ডিসপ্লেতে লাইট থাকে, তো ব্যাটারি ডাউন হয়ে যাবে। 10 মিনিটের ভিতরে ব্যাটারি ডাউন হয়ে যাবে আর গাড়ি স্টার্ট নেবে না, যেটা এখন আমার সঙ্গে হচ্ছে। একটু ধাক্কা মারলাম তো হয়ে গেছে চার্জ। আর এই যে এখন আমি একটু ধাক্কা মারলাম আর চার্জটা হয়ে গেছে, যার কারণে গাড়িটা গিয়ার নিল, আর নয়তো গিয়ার ছাড়লেই বন্ধ হয়ে যাচ্ছিল। এখান দিয়ে কোথাও একটা রয়েছে এন্ট্রি। কই 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 এটা, আবে এখানে তো বন্ধ করে রেখেছে। ये हमेशा बंद के रखते क्या? अच्छा अच्छा, गेट लावते काय? नहीं नहीं, काही नहीं पाहिजे। এখানে অবশ্য একটা এরকম দোকান রয়েছে, এরা সব সময় এখানেই থাকে। সন্ধ্যা संध्याकाळी घर जात असताना तुम्ही इथून, घर कुठे आहे तुमचे? इथेच आहे काय? बर, আচ্ছা আচ্ছা। এই সামনে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামেরই লোক দিনভর এখানে এগুলো বিক্রি করে। যারা এখানে আসে টুরিস্ট, তারা এগুলো কেনে আর বিকালবেলা বাড়িতে চলে যায়। মানে পুরো দিনটা এনাদের এখানেই কাটে। চলো এখন আমরা মেন ভিউটা দেখি। দেখতেই পারছো এখন 3:30 বাজে, আর মহারাষ্ট্রের টপ ক্লাসের রোদ্দুর আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই টপ ক্লাসের রোদ্দুরে পাহাড়ের ওই টপ অবধি ওঠা আমার পক্ষে মোটেও সহজ ব্যাপার নয়, কিন্তু তারপরও আমি তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য ওই অবধি উঠবো। তো চলো আগে উপরে উঠি, তারপরে কথা বলি। চলো আস্তে আস্তে উপরে উঠতে থাকি। না তো মিনিমাম 1/2 কিলোমিটার রাস্তা হবে শুধু চড়াই। যে জায়গাটা দিয়ে আমি উপরে উঠছি এখানে কোনো সিঁড়ি নেই, কিচ্ছু নেই, এখানে শুধু পাথর রয়েছে পায়ের নিচে, তো যে কোনো সময় স্লিপও হতে পারে। ট্রেকিং শুজ হলে সব থেকে ভালো হয় এই সমস্ত জায়গায়। অর্ধেকটাও ওঠেনি, এখনই শ্বাস ভরা শুরু হয়ে গেছে। মানে আমার শ্বাসটা উপরে চড়ছে। ওই যে ঝোপড়িটা দেখতে পারছো, ঝোপড়ির পাশেই টারজান রয়েছে, আর টারজানের উপর আমার ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে। ব্যাগে অনেক সামান রয়েছে। মহারাষ্ট্রে অবশ্য চুরি উরি হয় না, যার জন্য ওখানে রেখে চলে এসেছি আমি। দেখা যাক আসার পরে সেটা পাই কি না। চলো বেশিরভাগটা চলে এসেছি, আর অল্প একটু রাস্তা রয়েছে। চলো প্রায় চলে এসেছি। আর বাই চান্স এখান থেকে যদি পায়ের স্লিপ হয়ে যায় না, মানে পাউটা যদি স্লিপ হয়ে যায়, তো কি পরিস্থিতি হবে সেটা ভাবাও মুশকিল। আর একটা স্টেপ রয়েছে, এটা কমপ্লিট হলে আমরা মেন তালাবটা দেখতে পারবো, মানে পুরোপুরি ভাবে তালাবটা দেখতে পারবো। তো গাইজ এখন আমি আমার ব্যাক ক্যামেরাটা চালু করেছি, আর একটা স্টেপ পরেই আমি জল দেখাতে পারবো। এই যে দেখে নিয়েছো হয়তো। ও মাই গড,
তো তোমরা দেখতেই পারছো এটা কোনো নদীর থেকে কম না, একটা বড় সড়ো আকারের যে নদী থাকে সেই নদীর থেকেও বেশি হয়তো এর। তো এটার দেখো ওই পাশের যে পাড়টা সেটা একদম আবছা আবছা দেখা যাচ্ছে, ওদিকে একটা মন্দিরের মতন রয়েছে। তো গাইজ, যে ভিউটা এখন তোমরা দেখতে পাচ্ছ এই ভিউটা দেখানোর জন্যই আমি 1/2 কিলোমিটার হাইটে পায়ে হেঁটে উপরে চড়ে এসেছি। আর ওই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা দ্বীপের মতন, ওটা আসলেই একটা দ্বীপ। ওর চারপাশেই তালাবের জল রয়েছে আর ওটা মাঝখানে। ওই যেখানে মাছগুলো ওঠানো হয় ওখানে যাব, ওখান থেকে সম্ভব হলে মাছ কিনে নিয়ে বাড়িতে যাব, না হলে বাজার যাব, বাজার থেকে মাছ কিনবো। এখানে অবশ্য কলকাতার যে ব্যাপারীরা রয়েছে, মাছের ব্যাপারী, ওরা ঢুকে গেছে, যার কারণে মাছটার রেট এখন বেড়ে গেছে। যখন ওরা ছিল না তো এত কম রেটে আমরা মাছ কিনে খেয়েছি যেটা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। 80 টাকা করে কাতলার কেজি কিনেছি আমি এই জায়গা থেকে, আর হাইস্ট 150 টাকা করে কাতলার কেজি কিনেছি। আমি একটা সময় এখান থেকে 15-20 কেজি ওজনের কাতলা নিয়ে ফ্রিজে রেখে দিতাম, আর যতদিন পর্যন্ত শেষ না হতো ততদিন পর্যন্ত খেতাম। পরে আবার আসতাম, আবার কিনে নিয়ে যেতাম আর ফ্রিজে রেখে রেখে খেতাম। তো চলো, এখন অবশ্য ওই সেম রেটেই আমি একটা মার্কেট রয়েছে আমার ওই পাশে চান্দুর বাজার, ওখান থেকে মাছ পেয়ে যাচ্ছি আর ওরা আমাকে কেটে ক্লিয়ার করেই দিচ্ছে। এখান থেকে মাছটা নিলে অবশ্য কেটে কুটে দেয় না, আর বাজার থেকে নিলে কেটে কুটে ক্লিয়ার করে দেয়, যার কারণে আমি এখান থেকে মাছটা নেওয়া এখন বন্ধ করে দিয়েছি। তো চলো, অনেকটা সময় হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাওয়া। এরকম এখানে প্রচুর পরিমাণে আসে, আর বুঝতেই পারছো কেন আসে। তো গাইজ, আমার পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটা দেখানোর জন্যই মিনিমাম 1/2 কিলোমিটার পায়ে হেঁটে উপরে উঠেছি আমি, আর তোমাদেরকে দেখানোর জন্য আমার এই পর্যন্ত আসা। তো এটা দেখো, ওই পাশের যে পাড়টা সেটা আবছা আবছা দেখা যাচ্ছে, একটা অনেক বড় যে নদী থাকে সেই নদীর সমানই এটা। আর যে ছোট মোটো নদী সেটা তো এর সামনে কিচ্ছুই না। আর এখানে বর্ষাকালে যখন জলটা আমার পায়ের কাছাকাছি চলে আসে তখন এই জায়গাটার ভিউ 1000 গুণা বেড়ে যায়। আমার গাড়িটা অনেক নিচুতে রয়েছে, আর পাহাড়ে ওঠার সময় বেশি একটা প্রবলেম হয় না, নিচে যখন নামার সময় আসে আসল প্রবলেমটা ঠিক তখনই। আর বাড়িতে গিয়ে আমার ওয়েটটা অনেক বেড়ে গেছে, যার কারণে এই অবধি উঠতে অনেকটা কষ্ট হয়েছে। তো যাই হোক, তো এই কষ্টটার জন্য কমসে কম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম অনেক জায়গা রয়েছে মহারাষ্ট্রে যেখানে আমি ভিজিট করব আমার টারজানকে নিয়ে, তো বেল আইকন বাটনটাও প্রেস করে দিও, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এখানে আর টাইম পাস করব না, এখন চলো মার্কেটের দিকে যাওয়া যাক। মাছটা কিনে নিয়ে বাড়িতে বেরোতে হবে, অনেক টাইম হয়ে গেছে, 5টার আগে ক্লিনিকে বসতে হবে। আবার 10-12 দিনের ভিতরে কুম্ভুর একটা তৈরি চলছে আমাদের বন্ধুদের ভিতরে, হয়তোবা 10-12 দিনের ভিতরে আমরা 750 কিলোমিটারের একটা রাইড করব। আর সেই রাইডটা 750 কিলোমিটার মানে শুধু এখান থেকে কুম্ভ, ওখান থেকে আমরা অযোধ্যা যাব আর বেনারস যাব। তো টোটাল মিলিয়ে 1000 কিলোমিটারের যাওয়া আসা, যাওয়াটা হয়ে যাবে, যাওয়া আসা মিলিয়ে 2000 কিলোমিটারের রাইড হবে। তো চলো এখন এখান থেকে অন্তত বেরোনো যাক। এলে কাইমন থেকে, हाँ हाँ हाँ, चलो ठीक है। किती चाय? 10 रुपयाचा पॅकेट द्या, एक প্যাকেট মালাই দিয়া। এখন যে জিনিসটা আমি খেতে যাচ্ছি এটাকে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ মে বলা হয় পোঙ্গা। শুনতে কেমন শোনা গেলেও অরিজিনাল নামটাই এই এখানকার।
এটাকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ মে কি বলা হয় সেটা অবশ্য আমি জানি না, কিন্তু মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ মে এটাকে বলা হয় পোঙ্গা। তো চলো এটা 2-3 পিসই আমি খাবো, কারণ সকাল থেকে না খেয়ে আছি, এটা খেলে প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হবে। তো আমি 2 থেকে 3 পিস খাবো, বাড়ি গিয়ে সম্রাট খাবে। এটার টেস্ট অবশ্য খারাপ না, দারুণ, খেলে অনেকটাই খাওয়া যাবে, কিন্তু অ্যাসিডিটি নিয়ে পরে খুবই কষ্ট হবে, তো অল্পই খাবো। আমি আসলাম আর এখন এরা যাচ্ছে উপরের দিকে। তো এখন আমি বেরোনোর জন্য রেডি। আর ওদের ভিডিও করলাম তো ওরা ভয় পেয়ে গেছিলো, ওরা এসে বলছিল কি কোনো কমপ্লেন্ট হবে আমাদের নামে। আমি বললাম না না দাদা, এটা কমপ্লেন্ট ভিডিও না, এটা হচ্ছে আমি ইউটিউবে আপলোড করব। তো বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনেই খুশি হয়ে গেল। তো চলো এখন আমরা বেরিয়ে যাই। এটাই বাড়ি যাব, কারণ আমি অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। যখন আমি এখানে এসেছিলাম তখন অবশ্য কোনো কেউ ছিল না, এখন অনেকটাই ভিড় বেড়ে গেছে, অনেকগুলো গাড়ি এসেছে আর 2 হুইলারও ছিল, তো অনেকটাই ভিড় বেড়ে গেছে আমি আসার পর। আর এখানে একটা যে ক্যামেরাম্যানটাকে দেখালাম, ও এখানে 12 মাসই থাকে আর ও সুযোগ খুঁজে বেড়ায় শুধু। অবশ্য ওটা ওর বিজনেস, ও তো গ্রাহক তো খুঁজবেই।